নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। বাজেট 2025-26-এ আপনাদের স্বাগত। একটু আগে আপনারা দেখছিলেন নীলমাসের সঙ্গে বাজেট অ্যানালিসিস, এবং আমরা দেখলাম যে প্রায় 1 ঘন্টা 16 মিনিটের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার যে বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করেছেন সেগুলোর হাইলাইট আপনারা প্রতি মুহূর্তে আপনারা স্ক্রিনের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছেন। কিন্তু হাইলাইটস অফ দ্য হাইলাইট আমরা নিয়ে আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিকাঠামো, দেশের রাজস্ব ঘাটতি, ট্যাক্স, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল পরিকাঠামোর ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এই সেক্টরগুলোতে কোথায় কি রয়েছে, এবং সবচেয়ে বড় হচ্ছে কৃষি ক্ষেত্রে কি করা হয়েছে বাজেটে। আপনাদেরকে আলোচনায় যাওয়ার আগে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে যারা এই প্যানেলে রয়েছেন। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন নীলাঞ্জন দাস, তৃণমূল কংগ্রেসের সমর্থক। নীলাঞ্জন, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন মধুজা সেন রায়, সিপিআইএম নেত্রী। মধুজাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই এই আলোচনায় যাওয়ার আগে আপনারা যেমনটা শুনছিলেন যে নিউ ট্যাক্স রিজিম, অর্থাৎ এই মুহূর্তে যে বাজেট পেশ হয়েছে কিছুক্ষণ আগে, সেই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় ঘোষণা করেছেন। তার আগে আপনাদেরকে বলে রাখি যে আরএসএস সহ বিভিন্ন অর্থনীতিবিদরা তারা বলেছেন যে ভারতবর্ষ এই মুহূর্তে যে মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে, খাদ্যদ্রব্যে মূল্যবৃদ্ধি রয়েছে, সেটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে মানুষের হাতে টাকা পৌঁছতে হবে, এবং সেই টাকা পৌঁছানোর জন্যই মধ্যবিত্তরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেন ভারতবর্ষের জিডিপিতে। অর্থাৎ ভারতবর্ষের যে অর্থ ভান্ডার, সেখানে সবচেয়ে বেশি ডাইরেক্ট ট্যাক্স যারা দেন, অর্থাৎ যারা চাকরিজীবী, তারা যেভাবে ভারতবর্ষের রাজস্বে তাদের টাকা যায়, তাদের হাতে যদি টাকা অতিরিক্ত পরিমাণে থাকে, তারা যদি খরচা করতে পারেন, তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে, মুদ্রাস্ফীতি কমতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধি কমতে পারে। এবং আপনারা দেখেছেন তার আগেই, আজকে বাজেট পেশের আগেই, কিছুক্ষণ আগেই এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু কমেছে। স্বাভাবিকভাবেই একটা আশার আলো লক্ষ্য করা যাচ্ছে। যে আমরা দেখছিলাম যে কিছুদিন ধরে বাজেট পেশের আগে প্রায় 2 সপ্তাহ ধরে লং টার্ম যেভাবে ভারতীয় শেয়ার বাজারে ধস চলছিল, আজ বাজেট পেশের সময় এবং বাজেট পেশের আগে ভারতীয় শেয়ার বাজারে খানিকটা স্থিতাবস্থা লক্ষ্য করা যায়, খানিকটা ঊর্ধ্বগামী গতি লক্ষ্য করা যায়। যদিও সময়ের প্রেক্ষিতে আমরা দেখতে পাবো, কারণ যারা মূলত এই সেক্টরে বিনিয়োগ করেন, সেই বিনিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু মূলত পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগে নতুন কোনো প্রস্তাব বা শিল্পপতিদের ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে কোনো প্রস্তাব দেখতে পাইনি। সেক্ষেত্রে বা ব্যাংক মার্জেশনের ক্ষেত্রেও দেখতে পাইনি, ব্যাংক পুনরুজ্জীবনের ক্ষেত্রেও নতুন কোনো প্রস্তাব সেভাবে নেই। স্বাভাবিকভাবেই শেয়ার মার্কেটের যে পরিস্থিতি ছিল, আমার মনে হচ্ছে বা অনেকে বলছেন যে সেটা কিন্তু আরো ধসের দিকে যেতে পারে। যাই হোক, এই নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই চলে যেতে চাইবো সুপ্রিয় ঘোষ আপনার কাছে। সুপ্রিয়, এটা ঠিক যে এবারে একটা প্রস্তাব ছিল ন্যূনতম 10.5, সর্বোচ্চ 15% পর্যন্ত, এবং আরএসএস এর পক্ষ থেকে বলা হয়েছিল যে মানুষের হাতে টাকা পৌঁছতে হবে। ক্যাশ মানুষ খরচা করতে না পারলে ভারতবর্ষের অর্থনীতি আরো খারাপ হয়ে যাবে। আপনারা একটা লার্জার টার্গেট ধরে এগোচ্ছেন, সেই টার্গেটে পৌঁছতে হলে, 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছতে হলে আপনাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। সবচেয়ে বড় এবারের যে ঘোষণা, সেটা হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত যারা চাকুরিজীবী, আই মেনশন যারা চাকরিজীবী, যারা মাইনে পান, বেতনভুক কর্মচারী, তাদের ক্ষেত্রে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। যেটা 7% ছিল, সেটা এখন বেড়ে আরো 5% বেড়ে 12 লক্ষ টাকা করে দেওয়া হলো। আমি জানতে চাইছি এই সিদ্ধান্তটা মূলত কি কারণে, হঠাৎ এত বড় ছাড় কেন? প্রথমত আমি ধন্যবাদ জানাই সৈকত তোমাকে, যে এই ট্যাক্স ডিডাকশনের বা ট্যাক্স যে নতুন রিফরমেশন, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। সকাল থেকে বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা এটা দেখছি। সকলেই ভাবছেন যারা ব্যবসা করেন বা যারা একদম ডাইরেক্ট ট্যাক্সের অন্তর্ভুক্ত নয়, তারাও বোধহয় 12 লাখ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। বিষয়টা এরকম নয়। এটা শুধুমাত্র যারা এমপ্লয়ি, যারা বিশেষ করে সরকারি চাকরিভুক্ত এবং ডাইরেক্ট ট্যাক্স যারা হচ্ছে পে করেন সরকারকে, তাদের ক্ষেত্রে 12 লক্ষ টাকা পর্যন্ত এটাকে ছাড় দেওয়া হয়েছে, যেটা আগে ছিল 7 লাখ। 7 লক্ষ টাকা ছিল বা 7.5 লক্ষ টাকা ছিল, সেটাকে ইনক্রিজ করা হয়েছে। প্রথমত তোমার প্রশ্নের মধ্যে উত্তর সেটা হচ্ছে যে বহু জায়গাতে আমাদের কোথাও না, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধির একটা জায়গায় আমরা এসেছি। এটাতে আমার অস্বীকার করার কোনো জায়গা নেই আজকের ডেটে।
স্বাভাবিকভাবে সরকার এবং আমাদের দল বা সরকার এবং বিভিন্ন জনমানুষের ক্ষেত্রে এই একটা প্রবল একটা তাদের একটা দাবি ছিল যে মানুষের হাতে বেশি করে যাতে তাদের ক্রয় ক্ষমতাটা তাদের তৈরি হয়। ক্রয় ক্ষমতা যখনই তৈরি হবে তোমার উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু তাদের সেই মান মানে সেক্ষেত্রে উৎপাদনও বাড়বে স্বাভাবিকভাবে। এই মানুষকে সহজ অঙ্ক স্বাভাবিকভাবে আমাদের একটা টার্গেটই ছিল এবং সরকার এটা বলেই ছিল, গতকালই এটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখি যে এই ক্ষেত্রে একটা হিউজ মানে সংখ্যা বাড়তে পারে, কিন্তু সত্যি কথা বলতে 12 লক্ষ পর্যন্ত যাবে এটা আমরা হয়তো ভাবিনি। এটা এটা না বললেই নয়, আমরা ভেবেছিলাম হয়তো 10 বা 9 অবধি যেতে পারে। আমরা যদি সুপ্রিয় দেখি, এই প্রথম উদার অর্থনীতির পথে হাঁটলো বা সংস্কারমুখী অর্থনীতির পথে হাঁটলো। সাধারণত আপনাদের সরকারের বাজেটকে বলা হয় কোথাও যেন একটা পুঁজিবাদীদের বাজেট, কোথাও একটা বিনিয়োগ শিল্পপতিদের বাজেট। এই প্রথম বাজেট দেখে মনে হচ্ছে যে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একেবারে মধ্যবিত্তের কথা মাথায় রেখে। কিন্তু এতদিন কেন আপনারা মধ্যবিত্তের কথা ভাবলেন না? না দেখো, আমি একটা কথা বলি, যদি ব্যালেন্সিং অ্যাক্টের কথা বলো, আমি আপনার কাছে আসবো, আমরা একটু রিঅ্যাকশন দেখে নিতে চাইবো কি আসছে। তাদের কোনো ট্যাক্স দিতে হবে না এবং তাতে যেটা হবে লোকের হাতে একটু টাকা বাড়বে, সেই টাকা তারা অন্যান্য জিনিসে খরচ করতে পারবেন এবং তাতে অর্থনীতির বৃদ্ধি হবে। এই কর ছাড়টা খুবই প্রগতিশীল। আগে 7 লাখ ছিল, স্ল্যাবটা বাড়িয়ে 12 লাখ করা হয়েছে, 12 লাখ করা হয়েছে। চলে যাব সুপ্রিয়। আমি সেটাই বলছি যে শুধুমাত্র যে তুমি যদি বলো ব্যালেন্সে শুধু পুঁজিপতিদেরকে বা শিল্পপতিদেরকে আমরা ছাড় দিয়েছি, বিষয়টা এরকম না। তুমি যদি আগের বাজেটটা দেখো তাহলে এই যে কৃষকদেরকে কিছু একটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা, কারণ এগ্রিকালচার ডিপার্টমেন্টটা আমাদের সব থেকে বড় জিনিস। শুধুমাত্র তুমি যদি বলো যে কৃষক আন্দোলন, এখানে রাজনৈতিক কথা আমি বলতে চাই না, কিন্তু কৃষক আন্দোলনে মূলত যদি দেখা যায় পাঞ্জাব এবং হরিয়ানা এবং দিল্লির কিছু অংশ ছাড়া সারা ভারতবর্ষ থেকে কিন্তু কৃষকরা গিয়ে ওখানে আন্দোলনে জমায়েত হয়নি, আজও হচ্ছে না। এবং কিষাণ নিধি যোজনা থেকে শুরু করে বছরে 6,000 টাকা থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন স্ল্যাব দেওয়া হয়েছিল। আজকে যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে একটু আগে আমি দেখলাম যে কিষাণ ক্রেডিট কার্ডে তাদের ঋণের পরিমাণটা বাড়ানো হয়েছে, 3 লক্ষ জায়গায় 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। প্রায় 1.5 কোটিরও বেশি না, ভুল হলো, এতে প্রায় 7.7 কোটি কৃষক উপকৃত হবে। তো এটা এটা একটা হচ্ছে পজিটিভ দিক। আর দ্বিতীয় যেটা কয়েকটা ছোট ছোট বিষয়, যেমন ক্যান্সারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় একটা অভিযোগ উঠেছে আমাদের আমি এক এক করে স্পেসিফিক্যালি তখন আলোচনায় আসবো, আমি আসবো। তার আগে আমি একটু চলে যাব নীলাঞ্জনের কাছে। নীলাঞ্জন, আমরা দেখলাম যে এর আগে যখন ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছিল বা এর আগের বাজেট যখন এই গভর্নমেন্ট তৈরি হয়নি, কোথাও যেন দেখে মনে হয়েছিল আপনারা বারবার করে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন যে এই বাজেট আসলে অন্ধ্রপ্রদেশ আর বিহারকে খুশি করার বাজেট, এবং ঢালাও তাদেরকে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে, তাদেরকে নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এবার দেখা যাচ্ছে এই বছরই বিহারের ভোট, সেই ভোটের আগে অনেক আপনারা বলছেন যে ভোট বিহার বাজেট দেখে মনে হচ্ছে না এটা ইউনিয়ন বাজেট, মনে হচ্ছে এটা বিহারের জন্য বাজেট তৈরি করা হয়েছে। কি কি দেওয়া হয়েছে আমি একটু পড়ে শুনিয়ে দিই আপনাদেরকে। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে শাড়িটি পরে তিনি এবার বাজেট পেশ করেছেন, সেটা বিহারের মধুবনী জেলার তৈরি করা পদ্মশ্রী প্রাপকের হাতের তৈরি মধুবনীর শাড়ি। তিনি সেই শাড়ি পরে বাজেট পেশ করেছেন, সেটা তার ব্যক্তিগত চয়েস। কিন্তু এই যে বিহার সংযোগ, এই যে বিহার লিঙ্ক, কি কি পেল বিহার দেখুন। বিহার পেল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম এই ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। 2 হচ্ছে বিহার পাচ্ছে 3টি নতুন বিমানবন্দর, বিহারের জন্য তৈরি হবে, বিহারের যে পাটনা বিমানবন্দর তার সম্প্রসারণ করা হবে। বিহার পাচ্ছে গ্রিনফিল্ড বিমানবন্দর, বিহারের কৃষকদের জন্য মাখনা বোর্ড, পাটনায় আইটিআই হস্টেল এবং পরিকাঠামো উন্নয়ন খাতে বিশেষ বিনিয়োগ। এবারও আপনার উত্তর। শুধু তাই নয়, তার সাথে এই যে লর্ড বুদ্ধার নাম নিয়ে যেটা বলা হলো যে সেখানে ট্যুরিজমও ডেভেলপ করা হবে, সে ভালো। বিহারের জন্য তারা করছেন খুব ভালো, কিন্তু এটা উচিত নয়। একটা যখন ইউনিয়ন বাজেট পেশ হচ্ছে সেখানে একটি রাজ্যের নাম নেওয়া। একটু আপনাকে থামাবো, আইসিসির সাংবাদিক বৈঠক আসছে, একটু শোনাবো, আবার আপনার কাছেই আসবো। দেখুন, government's focus on manufacturing for solar, for wind turbines, for battery is again shows how India is looking at a much futuristic proposition and creating India at a much competitive landscape where global trade is concerned. They've also looked at improving healthcare, which I think is very important, with 200 district centers being upgraded to
take care of daycare oncology services with reduction in import costs for drugs. I think these two are important themes to make healthcare more reliable, more accessible, and more affordable for India. This budget has also shown a much more futuristic approach, or much more future approach for the way they look at India. One of the themes from the budget being the UDAN program, where they are adding 120 more destinations, will increase India's connectivity with its own country. Tourism has been another theme that they are focusing on, with 50 new destinations, which will not only increase consumption from an Indian point of view, but will also make international tourism will make India a much more preferred destination for international tourism. Another aspect for creating India for the future is the capability index that they are increasing for its citizens, with increase in medical college seats, with increase in IIT seats, with increase and focus in upskilling, is something going to be very important for India and for its people to be more relevant and skilled for future. And I think that is not only going to create more and more employment, but it's going to create more valuable employment in the Indian diaspora. India, again, is focusing on nuclear energy. I think power is a need in today's hour. It's not, it's a need and it's a right that people have. And India's submission of improving nuclear power as one of the options is not only going to make India a preferred place, will not only make Indians make power more affordable for them, but it will also make it green for the entire world. And I think that's a very important theme, to make power accessible, affordable, and green in the long run. And finally, I think innovation is a strong theme for India. Both private sector and government sector in India has usually in the past invested very small amounts of money compared to much developed economies in the West. And I think the focus of the government to invest in innovation is very important. আমরা শুনছিলাম ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের তাদের প্রতিক্রিয়া। আবারও চলে যাব নীলাঞ্জনের কাছে। হ্যাঁ, তো আমরা যেটা দেখলাম যে বিহারের নামটা এতবার নেওয়া হলো এবং লর্ড বুদ্ধার নাম নেওয়া হলো, সবই ভালো, কিন্তু আজকে আমরা বাংলায় বসে আলোচনা করছি। আমাদের বাংলার বেশ কিছু দাবি দাওয়া ছিল, যেই জিনিসগুলো নিয়ে কোনো আমরা কিন্তু দিক নির্দেশিকা পেলাম না তার বাজেটের তরফ থেকে। আমাদের এত বছর ধরে আমাদের যে মানরেগা 100 দিনের কাজের টাকা যেটা তারা আটকে রেখেছে, অথবা আওয়াজ নিয়ে আমি দেখলাম তারা কিছু কথা বললেন রুরাল এবং আরবান হাউজিং নিয়ে। আমি জানি না সেটা মানে সবকিছুই তো এখন পশ্চিমবঙ্গ নিজের টাকায় করছে। তো পশ্চিমবঙ্গ থেকে এই যে এত করের টাকা তারা যেটা নিয়ে যাচ্ছেন, সেটা যদি আমাদের মানুষের কাছে আবার ফেরত না আসে, শুধুমাত্র এই ইনকাম ট্যাক্সের এই জিনিসটা করে তো হবে না। ইনকাম ট্যাক্সের এই স্ল্যাবটা কত মানুষ আসে, বাকি যারা মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত, যারা একদমই যারা পুয়ার সেকশন, তাদের জন্য তো এই বাজেটে আমি খুব একটা কিছু পেলাম না। আবারও সেই বড় লোকদের সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। এই ইনকাম ট্যাক্সটা এটা একটা লাস্ট লাইনে মানে লাস্ট 5 মিনিটে একটা উনি দিয়ে দিলেন, কিন্তু বাদবাকি উনি যে শিপিং, ইলেকট্রিসিটি, পাওয়ার, যেগুলো এখন আইসিসি থেকে ইনিও বলছিলেন, সেই জিনিসগুলো আবারও এই যেটা একটা প্রাইভেটাইজেশন, সেটার দিকে আমরা কিন্তু আবারও যাচ্ছি। আমাদের দেশের কারেন্ট যেটা অর্থনৈতিক অবস্থা, যে $1 সমান আজকে আমি দেখছি যে 86.65 ইন্ডিয়ান রুপি, তো সেটা নিয়ে তার কোনো বক্তব্য নেই। সেটা নিয়ে এত যে মানে রুপি যে এত ভ্যালু কমে যাচ্ছে, সেটা নিয়ে তার কোনো বক্তব্য নেই। আমাদের যে ইনফ্লেশন 5.5%, কি মানুষের রিলিফ হবে? কোন মানুষের রিলিফ হবে? যদি 5.5% ইনফ্লেশন হয় প্রত্যেক মানে ইয়ারলি, তো তাহলে মানে কোন মানুষের রিলিফ হবে? আনএমপ্লয়মেন্ট, এই যে ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলছেন, ইনকাম জেনারেশন নিয়ে সরকার কি করছে? নতুন এমপ্লয়মেন্ট নিয়ে সরকার কি করছে? তার কোনো মানে আউটলাইন আমি বাজেটে আমি পেলাম না। এই বাজেট নিয়ে যারা রিজয়েস করছেন বা যেই সেকশন অফ মানুষ তারা এটা সুবিধা পাচ্ছেন, তাদেরকে আমার অভিনন্দন। কিন্তু আমি জানি না বাজেটে কিন্তু আমরা নীলাঞ্জন দেখেছিলাম যে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর হাতে যারা নতুন চাকরি বা শিখতে চাইছেন তাদের জন্য সিএসআর ফান্ডে তাদের চাকরির ব্যবস্থা বা তাদেরকে ইন্টার্নশিপ করার কথা বলা হয়েছিল। আপনি নিশ্চয়ই ভুলে যাননি যে 2023-24-এর যে বাজেট, সেখানে কিন্তু কর্মমুখী বাজেট একটা কিন্তু ভালো দিশা দেখানো হয়েছে। এখানেও আছে, সরকার
সরকার সরাসরি নয় বরং সিএসআর ফান্ডে একদম। তাদেরকে কর্মমুখী করার এটাই পরিকল্পনা। পয়েন্ট, এই যে জবলেসনেস, এই যে আনএমপ্লয়মেন্ট, এটা নিয়ে এই বাজেটে কিছু পাচ্ছি না। এখনো তারা বলছে এই যে লোন নেওয়া, লোন নিয়ে তারা সেলফ এমপ্লয়মেন্ট, আর সেলফ এমপ্লয়মেন্ট যারা করবে তারা কিন্তু ইনকাম ট্যাক্স ছাড়, এই যে যেটা 12 লাখ অব্দি, এটা কিন্তু তারা পাবেন না। তাদেরকে কিছু লোন দেওয়া হচ্ছে, ভাই তুমি নিজের মতো ব্যবসা করো, নিয়ে তারপরে তুমি ওই সরকারকে, সেক্ষেত্রে স্ল্যাবগুলো কিন্তু বেশ সুন্দর, 4 থেকে 8 লাখ টাকায় 5%, 8 থেকে 12 লাখ টাকায় 10%, 12 থেকে 16 লাখ টাকায় 15%। তো সেখানে কিন্তু মানুষকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে এত বেশি লাফানোর কিছু আছে বলে আমি মনে করি না। সামনেই দিল্লির নির্বাচন, বোধহয় 4 দিন পরে, তারপরে বিহারের নির্বাচন, বিহারেও মানে নীতিশ কুমার যায় যায় অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সরকারকে মানে তাদেরও একটা সীমাবদ্ধতা আছে, তারাও একটা কোয়ালিশন গভর্নমেন্ট, তাদেরকে যেটা করণীয় তারা সেটা করেছেন। একটা পয়েন্ট দিয়ে আমি শেষ করব, একটা জিনিস আমার ভালো লেগেছে, আমি নিজে একজন রিসার্চ স্কলার, যে কিছু পিএমআরএফ এ বেশ কিছু টাকা অ্যালোকেশন হয়েছে, একটা বড় সাম অ্যালোকেশন হয়েছে, সেটাকে আমি ওয়েলকাম করি। কিন্তু সেটা স্কলারদের কাছে যাচ্ছে নাকি একটা ওই এলিট কিছু ইনস্টিটিউট, আইআইটি, আইআইএসসি, সেখানেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে, সেটা আমাদের একটু দেখতে হবে। আমার মনে হয় প্রচুর রিসার্চ স্কলার, তাদের এটা একটা দাবি আছে যে তাদের যে ফেলোশিপ, সেটার দিকে সরকার তাকাক, তাদের রেগুলার ফেলোশিপ আসুক, সেটা আশা করছি সরকার একটু দেখে নেবে। বেশ, আমি এবার চলে যাব মধুজার কাছে। মধুজা, কতগুলো ক্ষেত্রে আমাদের নজর দিতেই হবে, যেটা এবারে দেখা যাচ্ছে এই বাজেটে বিশেষ করে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য 36টি জীবনদায়ী ওষুধের শুল্ক উঠে গেল, আমদানি শুল্ক উঠে গেল। অন্যদিকে 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহার করা হলো। এই ক্ষেত্রে মানে কোথাও আমরা দেখতে পাচ্ছি যে মেডিসিনের ক্ষেত্রে কিছুদিন আগে যেভাবে জীবনদায়ী ওষুধের দাম বেড়েছিল, সেটা নিয়ে আমরা এখানে প্যানেল পর্যন্ত করেছি যে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে কেন জিএসটি প্রত্যাহার করা হচ্ছে না, কেন শুল্ক প্রত্যাহার করা হচ্ছে না। এবার এই ক্ষেত্রটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, মোটে 5%, কিন্তু জীবনদায়ী ওষুধ কেন, সমস্ত ওষুধেরই দাম যখন বাড়ে না, বাড়ছে কিভাবে সেইটার প্রতি বোধহয় আমাদের একটু নজর দেওয়া দরকার। যে ধরুন কোনো একটা জ্বরের ওষুধ প্যারাসিটামল তৈরি হচ্ছে, তো প্যারাসিটামলের যে বড় কোম্পানিগুলো রয়েছে, সেই বড় কোম্পানিগুলো কিন্তু এখন এটা ঠিক করতে পারে, তাদের হাতে এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা কতটা দাম কমাবে বা বাড়াবে। ফলে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ না করে, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ, লিমিট তো এতটাই যে আমাদের পকেট লিমিটলেসলি খালি হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ না করে ওটা সরকারের হাতে থাকা উচিত। ওটা আমাদের স্বাস্থ্যের বিষয়, ওটা আমাদের বেসিক নিড আসলে ওষুধটা আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে কেন চিরকালই। কিন্তু আমার এই বাজেট দেখে আমার প্রথম যেটা বলার, এই যে বিমা ক্ষেত্রে এফডিআই 100% করে দেওয়া হচ্ছে, 74 থেকে 100%। মানে এর আগে যখন মহামন্দার একটা সময় আমরা দেখেছিলাম, সেই সময়টাই কিন্তু ভারতবর্ষ টিকে ছিল, ভারতবর্ষ কিন্তু ধসে যায়নি একদম। হ্যাঁ, ঝড়ঝাপটা সামলাতে হয়েছে, কিন্তু ধসে যায়নি। তার একটা বড় কারণ ছিল এই ব্যাংক এবং বিমা, এইটার গোটাটার একটা সরকারি নিয়ন্ত্রণের জায়গা, এবং এইটার কারণেই কিন্তু মানে ভারতবর্ষের অর্থনীতি সেদিন দাঁড়িয়ে টিকে থাকতে পেরেছিল। 1, 2 হচ্ছে যে এই যে বাজেট হয়েছে, আমরা খুব মানে যে মানুষ অবশ্যই সরকারি কর্মচারী, তাদের অবশ্যই এটা তাদের জন্য স্বস্তির কারণ হবে, একটা কথা। কিন্তু বলুন, আজকের দিনে দাঁড়িয়ে অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন যে মানুষেরা, আমি তো নির্দিষ্টভাবে বলতে পারি এই রকম পেশায় কাজ করেন যাদের 1 লাখ টাকা হচ্ছে যে হয় না, 1 লাখ টাকা হচ্ছে যে বছরে রোজগার হয় না, তাদের রোজগার বাড়ানোর জন্য কি করলেন? কেন্দ্রীয় সরকার স্কিম ওয়ার্কার নিয়োগ করেছেন, আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল কর্মী। একটা কথা আছে বাজেটে, একটা কথা আছে, কত টাকা বেতন পান এরা, এদের জন্য কত টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার এদের জন্য? এবং এটাতে কিন্তু মানে গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ মেয়েরা কাজ করে, লক্ষ লক্ষ মেয়েরা কাজ করে, তাদের জন্য কি করলো কেন্দ্রের সরকার? আমার তো প্রশ্ন এটা। আমার প্রশ্ন এই শুনছিলাম যে ইনকাম কোথা থেকে হবে। আচ্ছা, কর্মসংস্থানের প্রশ্নে দাঁড়িয়ে বলছে যে লোন দেওয়া হবে। কর্মসংস্থান জেনারেট করাটা হচ্ছে আমাদের সরকারগুলোর দায়িত্ব, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক। কর্মসংস্থান জেনারেট করার প্রশ্নে কি করলেন? রেল, গুরুত্বপূর্ণ পরিকাঠামো, রেলের লক্ষ লক্ষ শূন্য পদ, আমি ছেড়ে দিলাম সে কথা, আপাতত ছেড়ে দিলাম। রেলের আলাদা বাজেট বিজেপি সরকার এসে উঠিয়ে দিয়েছে, কিন্তু এই রেলের পরিকাঠামোর ক্ষেত্রে কি অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি? প্রত্যেকটা মানে মাসে একবার করে প্রায় আমাদের খবর মেলে রেলে অ্যাক্সিডেন্টের খবর, যেগুলোর আসল কারণ কিন্তু আসলে ল্যাক অফ স্টাফ
এবং তার সাথে বিগত 10 দিনে পরিকাঠামো। দুটো বড় অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এবং পরিকাঠামোর অভাব, এইটাই তো কারণ। আমরা যারা রেলের যাত্রী, আচ্ছা বলুন তো, লোকাল ট্রেন তার অবস্থা কি দাঁড়িয়ে রয়েছে? সাধারণ মানুষ কিসে যাবেন? আচ্ছা বলুন, এই যে দূরপাল্লার ট্রেনগুলোর রিজার্ভেশন কম্পার্টমেন্টে মানুষ গরু ছাগলের মতন করে যাতায়াত করে, প্রায় রিজার্ভেশন কম্পার্টমেন্ট থাকে না। এর কারণ হচ্ছে আসলে ওই লাইনগুলোতে এমনি লোকাল ট্রেন চলে না, সাধারণ এক্সপ্রেস ট্রেন চলে না। সেগুলোর ক্ষেত্রে কি করলেন? মানুষের বেসিক পরিষেবা, সুবিধা, পরিবহন, গণপরিবহনের ক্ষেত্রে কি করলেন? এই প্রশ্নটা হচ্ছে যে থাকবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে কিষাণ ক্রেডিট কার্ড দেখলাম করেছেন, সারের দাম কমানোর জন্য কি করেছেন? কিষাণ ক্রেডিট কার্ড করেছেন, তাই তো? আমি খুব ভুল না করলে, হ্যাঁ। কিন্তু সারের দাম কমানোর ক্ষেত্রে কি করেছেন? কৃষি মানে বীজ, তারপর হচ্ছে যে তাদেরকে বিদ্যুতের সরবরাহ দেওয়া, সেচের ব্যবস্থা বীজের করা, ক্ষেত্রে বলা এর হয়েছে জন্য যে কি করেছেন? উচ্চ ফলনশীল যে বীজ, সেই বীজ উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশেষ নজর দেবে। বিশেষ নজর দেবে। কত টাকা বরাদ্দ করলেন? দেখুন, আমি খুব ছোট সাধারণভাবে বুঝি, আমি অর্থনীতিবিদ নই। আমি বুঝি, আমার বাড়িতে আমি যদি মাসের শুরুতে আমার বাড়ির বাচ্চাটিকে বলি যে আমি তোমাকে ভাই একটা খেলনা কিনে দেবো, পরের মাসে গিয়ে যদি বলি তোমাকে একটা খেলনা কিনে দেবো, এ মাসে যদি কথা দিই, তাহলে পরের মাসে সেই খেলনাটা কিনে দেওয়ার জন্য আমাকে তার বাজেটে আমার আয়ের থেকে 1% বরাদ্দ তার মানে করতে আপনি হবে। বলছেন সেটা কোথায় অস্পষ্ট করব? আংশিক বাজেট। একদম অস্পষ্ট বাজেট, আংশিক বাজেট, বিজেপি থেকে মনগুলানো উত্তর নেব। কথাবার্তা। হ্যাঁ, বিজেপি থেকে উত্তর নেব, যেটা কতগুলো বিষয় এখানে আলোচনায় আসবে। এফডিআই, পিপিপি মডেল, রেল বাজেট কোথায়, এমএসএমই সেক্টরে ভারতবর্ষ গুরুত্ব দিচ্ছে, কেন বড় শিল্পের ক্ষেত্রে ভারতবর্ষের গুরুত্বের কথা নেই, এই সমস্ত বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। এবং কৃষকদের ক্ষেত্রে যে তারা যে টাকাটা পান বছরে 6,000 টাকা, সেটাকে বাড়ানো কেন হলো না, কি কেন এত কৃষক বিদ্রোহ হচ্ছে, তারপরেও আমরা দেখলাম কিছুদিন আগে কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি হয় সরকার, তারপরেও কেন কৃষকদের নিয়ে কোনো কথা সেভাবে নেই। এই সব নিয়ে আমরা আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। আমরা বিরতির পর ফিরে এসে কতগুলো ক্ষেত্রকে একটু নজর দিতেই হচ্ছে, যেগুলো আলোচনায় উঠে আসা প্রয়োজন, যার দর্শক আমার মনে হয় অপেক্ষা করছেন। কতগুলো বিষয় আমি আপনাদের জানিয়ে দিই যে ট্যাক্স ডিডাকশন, ট্যাক্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 এবং সর্বোচ্চ 12 লক্ষ টাকা করা হয়েছে। এই 12 লক্ষ এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরে 12,75,000 টাকা পর্যন্ত একজন ইনকাম করেন এমন ব্যক্তি, তিনি 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না গভর্নমেন্টকে। 2 নম্বর বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যিনি স্বল্প সঞ্চয় করে ব্যাংকে রেখেছেন বা কোনো জায়গায় স্বল্পিত সঞ্চয় রেখেছেন, সেক্ষেত্রে সেটা 50 লক্ষ থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন করা হয়েছে। অর্থাৎ 1 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না যদি তিনি কোথাও সঞ্চিত অর্থ রেখে থাকেন, এটা যদি স্বল্প সঞ্চয় হয়। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে কেওয়াইসি আপডেট। আপনারা জানেন যে কেওয়াইসি আপডেটের ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে ডিজিটালাইজেশন ভারতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ চলছে এবং সেখানে কেওয়াইসি ফ্রড হচ্ছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে। এই কেওয়াইসির ক্ষেত্রে কিন্তু খুব সরলীকরণ করা হবে এমনটাই জানানো হয়েছে। 4 নম্বর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যে টিডিএস এবং টিসিএস এই ক্ষেত্রে যে পরিমাণ সর্বোচ্চ ধার্য ছিল সেটা 7 লক্ষ থেকে বেড়ে 10 লক্ষ টাকা করা হয়েছে। এবং আরেকটি ঘোষণা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা অর্থমন্ত্রী জানিয়েছেন, যে আগে যারা জুন 2024 পর্যন্ত ট্যাক্স রিটার্ন ফাইল করেননি, টিডিএস দেননি, সেটা আগে যেমন আদালত গ্রাহ্য অপরাধ ছিল, সেটাকে কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে এবং পুরনো স্ল্যাবে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে 2 বছর থেকে বাড়িয়ে ওটা 4 বছর করা হয়েছে। এবং আপনাদের কিছু জিনিস আরো জানিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে যেটা আলোচনার জায়গা তৈরি করছে, বিরাট মাপের আলোচনার জায়গা তৈরি করছে, যেটা নীলাঞ্জন একটু আগে বলছিল, যে রাজ্যগুলো কেন্দ্রের থেকে যে টাকা নেয় সেই টাকা কিন্তু রাজ্যগুলিকে ফেরত দিতে হয় নির্দিষ্ট পরিমাণ হারে। মুখ্যমন্ত্রীকে আপনারা বারবার বলতে শুনেছেন যে কেন্দ্রের কাছ থেকে নেওয়া টাকা, সেই টাকা ঋণ শোধ করতে করতেই রাজ্য সরকার কার্যত অসুবিধার মধ্যে পড়ছে। এবং রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, যে পরিমাণ টাকা আগে সুদ এবং আসল সহ দেওয়া হতো তার থেকে অনেক বেশি পরিমাণ পার্সেন্টেজে টাকা এখন ফেরত দেওয়া শুরু হয়েছে। ফলে রাজ্য সরকারের কিন্তু আর্থিক বোঝা আরো বাড়ছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মজবুত করতে রাজ্যগুলিকে 1.5 লক্ষ কোটি টাকা সুদহীন অবস্থায় রাজ্যগুলিকে দেওয়া হবে। এগুলো তো রাজ্যগুলির জন্য একটা বিরাট ঘোষণা বলা যেতে পারে। নীলাঞ্জন, contingent to certain conditions,
আমি জানি না এই কন্ডিশনগুলো কি, তারা হয়তো বলতে পারে যে সবকিছু অরেঞ্জ অরেঞ্জ কালার করতে হবে ইত্যাদি, এদের অনেক ফ্যাক্টর আছে, আমরা তো দেখছি। মানে আমি জানতে চাই যে আমাদের সাধারণ বাংলার যে মানুষ, খেটে খাওয়া মানুষ যারা ডিজার্ভ করে, তাদের এই মানে আবাস এবং এই 100 দিনের কাজের টাকা এটা তারা কবে দেবেন, আর কি করলে দেবেন? তাদের এতগুলো যে সেন্ট্রাল টিম ঘুরে গেল, তারপরে তারা কবে দেবেন? তারা মানে যেটা ডেভলিউশন হয়ে যে ট্যাক্সটা আমাদের আসার কথা সেটা আটকে দেয়। আপনি কি বলছেন? কি কিস্তিতে কিস্তিতে মাঝে মাঝে দেয়, আমি তো ব্যাপারটা বুঝিই না। তারা কখন দিচ্ছেন, কি দিচ্ছেন, তাদের হাজার একটা তাদের ফ্যাকড়া। আরে বাবা, এটা মানুষের কাজে টাকাটা খরচা হয়, সেই জিনিসটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা আমি দেখি না। কতবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই 2011 থেকে যখন তিনি এসছেন, এই যে বাম আমলের যে 2 লক্ষ কোটি টাকা যেটা আমাদের মানে ঋণ ছিল, তারপর থেকে ধরুন স্টেটকে আরো এগিয়ে নিয়ে যেতে হয়েছে, তার জন্য মরিটোরিয়াম তারা চেয়েছিলেন, কোনোদিনও দেওয়া হয়নি। কংগ্রেস ইউপিএ গভর্নমেন্টও দেয়নি, এনডিএ গভর্নমেন্টও দেয়নি। তারা এখন যেটা বলছে যে কি মানে সুদবিহীন যেই টাকা তারা দেবে, আমি জানি না, সেটা দিলে খুবই ভালো, কিন্তু মানে তাদের অলরেডি যেগুলো পেন্ডিং রয়েছে, এতগুলো আমাদের যেই ধরুন সাইক্লোন চলে গেল, এত কিছু হলো, যে লস গুলো স্টেট ইনকার করলো, সেটার জন্য সেটা নিয়ে তাদের কিন্তু কোনো ভাবনা নেই, বা তাদেরকে কিছু বললে সবকিছুই বলে চুরি হয়েছে। সুপ্রিয়র কাছ থেকে উত্তরটা নেব। সুপ্রিয়, কতগুলো ক্ষেত্রে কোনো আলোচনাই হলো না এবারের বাজেটে, সেটা হচ্ছে এমএসএমই সেক্টর নিয়ে বিরাট প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা আমরা সত্যি সাধুবাদ জানাই, যে এমএসএমই মানে ক্ষুদ্র বিনিয়োগ বা ক্ষুদ্র বিনিয়োগ করে অনেক বেশি মানুষকে কর্মমুখী করে তোলার যে প্রকল্প। কিন্তু মনরেগা নিয়ে কোনো কথা নেই, আবাস নিয়ে কথা নেই, পরিকাঠামো নিয়ে কথা নেই, কৃষকদের ক্ষেত্রে কথা নেই, সার নিয়ে কথা নেই। পিপিপি মডেলে জোর দেওয়া হয়েছে, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে বাইরে থেকে কোনো লোক এসে সরকারের সঙ্গে সমঝোতা করে তারা বিনিয়োগ করবেন, সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে উৎসাহিত করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বলছে, কিন্তু ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং কোথায়? দেখো, আমি এটা জবাব দিচ্ছি, তার সাথে আমি মধুজাদির দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন যে এফডিআই কে তুমিও করেছিলে বেঁকে যাওয়ার আগে, যে এফডিআই কে পুরোপুরি 100% অথরিটি দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বিনিয়োগ করবার জন্য। দেখো, এই এফডিআই এর সূচনা বা এফডিআই এর শব্দটা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের শব্দটা আমরা ছোটবেলায় শুনেছিলাম মনমোহনজির আমলে। তিনি একজন বড় অর্থনীতিবিদ, নিশ্চিতভাবেই বামপন্থীরাও সেটা অস্বীকার করবে না, বিজেপিও সেটা অস্বীকার করে না। তো তার এই চিন্তা ভাবনাকে যখন এটা বাস্তবায়ন রূপণ করানো হয় তার সময় থেকেই, তখন কিন্তু ইউপিএ 2 আমলে বামপন্থীরা তার সাথেই রয়েছিল। তখন কি এই বিরোধিতা তারা করেছিলেন? করেন। ইউপিএ 2 তে আমরা ছিলাম না, ইউপিএ 1 এ ছিলেন, আজও আছেন, কোনো সময় জোট হয়, কোনো সময় না, বা একসাথে কাজ করছেন, যাই হোক। তো এফডিআই কে এইভাবে বিরোধিতা করার কি মানে হয় আমরা জানি না। 1 2 হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক যে তুমি যে বক্তব্যটা এখানে বললে, নিরঞ্জন একটু আগে বললো যে রাজ্য সরকারকে টার্গেট করে, মানে বিহারকে টার্গেট করে ভোট আছে বলে, বা দিল্লিকে টার্গেট করে এই ধরনের মাথায় রাখতে বলবো এক্ষেত্রে সুপ্রিয়, যে নিউ ডিল থেকে সমর্থন প্রত্যাহারের অন্যতম কারণই কিন্তু ছিল এই এফডিআই। আমার সব মনে আছে 2004 সালে সমর্থন উঠিয়ে দিয়েছিল, আমি জানি, এবং তার কারণটাই ছিল যে প্রতিরক্ষা খাতে বিদেশিদের হাতে এইসব খুলে দেওয়া যাবে না, এটাই কারণ ছিল। আমি মনে করি তাদের পলিটিক্যাল এজেন্ডা তারা কিভাবে করবেন, কাকে সমর্থন করবেন, সেটা তাদের ব্যাপার। তো সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যেটা বলছিলাম, যে নীলাঞ্জন বলছিলেন যে বিহারকে সামনে রেখে একটা মানে বাজেট এইভাবে করা উচিত নয়, কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোর কথা তো বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা শুনেছি। এখন যখন সরকার বলছে যে তাদেরকে যে ঋণের পরিমাণ, সেই ঋণের কোনো ট্যাক্স তাদেরকে দিতে হবে না, কোনো রিটার্ন আমরা নেব না, সেক্ষেত্রেও যে সন্দেহজনক মানে একটা চিন্তাভাবনা নীলাঞ্জন প্রকাশ করছে, এটা আমার মনে হয় কোথাও না কোথাও রাজনৈতিক বায়াসনেস। ঠিক আছে, এটা রাজনীতির অংশ। যখন বাকি এই যে পিএইচডি হোক বা এই যে স্কলারশিপের ক্ষেত্রেও এটাকে সমর্থন করলো, এই বাজেটেই তো এটা মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাহলে এই বাজেটেই তো এই যে যুক্তরাষ্ট্র কাঠামোর কথা বলা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার, তাহলে ওইটাতেও সমর্থন দিচ্ছে না কেন? আমার এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয় কথা, আমি বারবার একটা কথা বিভিন্ন আলোচনায় বলেছি, রাজ্য সরকার যখন অভিযোগ করছে যে আমাদের 100 দিনের টাকা যেটা বাকি রয়েছে সেটা দিচ্ছে না, বা আরো খাতে যা যা বাকি আছে, আমরা তো বারবার এটা বলেছি যে আপনি তাহলে এখন একদম স্পেসিফিকভাবে জনমানুষের কাছে একটা শ্বেতপত্র আকারে দাখিল করুন না, যে আমি এই ফান্ডে টাকা পাচ্ছি, আমার এত টাকা বকেয়া, আমার এতগুলো মানুষ রোজগার পাচ্ছে। সেই পুরনো গল্প সুপ্রিয়, সেই গাজর ঝোলানো, সেই পুরনো গল্প, সেই বাঘে ছাগল খেয়ে যাওয়ার গল্প। অবশ্যই, কারণ তোমাকে একটা নমিনাল হিসাব পৌঁছতে হবে, তোমাকে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা জমা করতে হবে, তোমাকে তো রাজ্য সরকার আমাকে একটা রাজ্যের নাম বলুন সুপ্রিয়, একটা রাজ্যের নাম বলুন যেখানে শুধুমাত্র ইউসি দেওয়ার না, মানে সার্টিফিকেট না দেওয়ার কারণে
বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্প। একটা রাজ্যের নাম একটা রাজ্যের নাম হ্যাঁ, আপনি আমি বলছি, বলুন। আমি বলছি। হ্যাঁ, তুমি একটা রাজ্যের নাম- পাঞ্জাব কোর্টে চলে গেল, আরে আবার বাবা। পাল্টা অভিযোগ যে কেন এই রাজ্যের সরকার কোর্টে যাচ্ছে। আচ্ছা, তুমি একটা রাজ্যের নাম বলো যেখানে 100 দিনের কাজের টাকা, তুমি ইউপিকে এখনই বলবে, সেটা নিয়ে কোর্টে মামলা হয়েছে। একটা রাজ্য সবচেয়ে বলো। বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে, না না, বাংলাদেশ তো আছে। বাংলাদেশ আয়ুষ্মান ভারতে সবচেয়ে বাংলাদেশে বেশি নেই। ভুয়ো কার্ড উত্তরপ্রদেশে। বাংলাদেশ- না না, বাংলাদেশ, এখানে তো পশ্চিমবঙ্গের হ্যাঁ। কথা হচ্ছে। আমি পশ্চিমবঙ্গের কথা বলি না, একজন বলতে ব্যক্তির একাধিক এখানে আধার নেই। কার্ডে করা হয়েছে আয়ুষ্মান ভুয়ো ভারতে। জব কার্ডের কথা তো এখানে যে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন 17-17.5 লক্ষর কথা নিজে দাঁড়িয়ে বলেছেন মঞ্চে, যে কি করে তৈরি হলো। নিজের প্রশাসনকে তিনি প্রশ্ন করেছেন সততার সাথে, আমি তো তাকে সাধুবাদ জানাই। তাহলে সে এগুলো তো হয়েছে। খাদ্য দপ্তরের কথা তুমি যদি বলো, প্রত্যেকটা মন্ত্রী আজকে জেল থেকে আবার বেরোচ্ছেন, আবার ঢুকছেন। তো কোথায় এত দুর্নীতি হয়েছে তুমি আমাকে দেখাও। আচ্ছা, আবার প্রমাণ হলো। এইটাই তো তোমাদের সমস্যা, তোমরা অভিযুক্তকে অভিযুক্ত বলতে দাও না। তোমরা যতক্ষণ না কোর্টে প্রমাণিত হবে ততক্ষণ। তাহলে তো আমি একটা পুরনো কথা যদি আনতে যাই, তোমরা বলবে আজকের দিনে কেন তুমি আনছো? 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কফিন কেলেঙ্কারির ওই দায় নিয়ে কেন বেরিয়ে এসেছিলেন মন্ত্রিসভা ছেড়ে? তখনও তো প্রমাণিত হয়নি। হ্যাঁ, কেন বেরিয়েছিলেন? তখন তো প্রমাণিত হয়নি। তিনি বলেছিলেন সততার প্রতীক দেখিয়ে নিন। তারপরে তখন কেন তিনি আবার বলেছিল? সরকারে তাহলে গেছিলেন আজকে যখন তিনি অটলজি সরকারে, সবকিছু মেনে নিয়েছিলেন। আরেকটা কথা, তুমি ঋণের কথা বললে, বামপন্থী আমলে নাকি 1,93,000 কোটি, 2 লক্ষ কোটি টাকা না, 1,92,000 কোটি টাকা। ঠিক আছে, তো সেটা যখন বললে, আচ্ছা খুব ভালো কথা, বামপন্থীরা তো তারা তো হেরে গেছেন, তারা তো চলে গেছে, আমি তাদেরকে সমর্থন করছি না। কিন্তু আজকের এই ঋণের বোঝাটা কত একটু বলো। বাড়বে তো, কারণ সরকার তো কাজ করছে। বেড়েছে, বাড়বে, এটা 6 লক্ষ স্বাভাবিক, কোটি আমার টাকা কথা আছে, স্বাভাবিক। কথা আছে, 6 লক্ষতে তো যাবে। আমি মধুজার কাছে যাবো। হ্যাঁ, মধুজা। না, আমার প্রথম কথা হচ্ছে যে এফডিআই নিয়ে আসলে যে কথাটা বলেছিলাম, আমরা তো এখানে আসলে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আলোচনা করতে বসিনি, পলিটিক্যাল ইকোনমি নিয়ে আলোচনা করতে বসেছি। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমি প্রথম এটা একটু ওই বাজেট মানে কত লোন না লোন এটা একটু বলে নিই। 1,92,000 কোটি টাকা লোন রেখে আমরা গিয়েছিলাম, এটা ঠিক কথা। এই লোনটার অধিকাংশটা কিসে ছিল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বাবদ। আমাদের দেশের এই অর্থনীতিতে একটা আইন আছে, মানে নিয়ম আছে, যে নিয়ম বলে কেন্দ্রীয় সরকারের কাছে কিছু লোন এই প্রশ্নে থাকবেই, সব রাজ্য সরকারের, এবং এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে লোন, এটা কিন্তু খোলা বাজার থেকে নেওয়া কোনো লোন না। হ্যাঁ, এটা বড় একটা অংশ হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নেওয়া লোন। আর এই যে এই 2024-25 আর্থিক বর্ষে দাঁড়িয়ে মার্চ মাসে যখন এটার ফিগার আউট করা যাচ্ছে আর কি, বিভিন্ন অর্থনীতিবিদরা বলছেন যা এখন অবধি অবস্থা আছে তাতে 6,93,000 কোটি টাকা দাঁড়াবে রাজ্য সরকারের ঋণের পরিমাণ। এবার এটার একটা মানে মুশকিল হচ্ছে, আজকে আমরা কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করতে বসেছি, এটা নিয়ে আলোচনা না করতে পারলেই ভালো হতো, কিন্তু মুশকিলটা হচ্ছে এর অধিকাংশটাই আসলে বাজার থেকে নেওয়া লোন। এবং এই লোনটা, লোন তো করতে হতেই পারে, লোন কি কাজে খরচ হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো পরিকাঠামো তৈরিতে, কোথাও কোনো হচ্ছে যে কোনো সঞ্চয় প্রকল্প, কোথাও দাঁড়িয়ে কোনো স্থায়ী সম্পত্তি তৈরি হচ্ছে, এরকম কোনো খাতে কিন্তু লোনটা খরচ হচ্ছে না। কিসে খরচ হচ্ছে না হচ্ছে সে ডিটেল আলোচনা নিশ্চিতভাবে আমরা পরে করতে পারি। আমরা এই স্টুডিওতে বসেই কিন্তু মধুজা আলোচনা করেছি যে সরকার যদি স্থায়ী পরিকাঠামো খাতে খরচ করতো, যেমন আইআইটির মতো কোনো সংস্থা বানাতো, এই ধরনের কোনো পরিকাঠামো খাতে খরচ করতো, তাহলে সেটা ভবিষ্যতের অ্যাসেট হয়ে রাখতো বাংলা। আমি আরেকটা ছোট্ট কথা বলছি যে রিসার্চে একটা খরচ প্রকল্প ভিত্তিক, কিন্তু কোন প্রকল্পে টাকা দেবে কোন প্রকল্পে টাকা দেবে না এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু গাইডলাইন আসবে বলে আমার ধারণা। এখন পর্যন্ত আমরা যা রিসার্চের ক্ষেত্রে দেখেছি, কিন্তু এই রিসার্চটার ক্ষেত্রে এখন অবধি আমাদের সামনে যা এসছে, বেসিক রিসার্চের খরচ, বেসিক সাবজেক্টে রিসার্চের খরচ, সেইটা কি বাড়ানো হলো? সেইটা কিন্তু বাড়ানো হয়নি। এবং গুরুত্বপূর্ণ বিষয়, সম্ভবত সোশ্যাল সায়েন্সের বিষয় বা লিটারেচারের বিষয়েও কোথাও দাঁড়িয়ে রিসার্চ প্রজেক্টে কোনো খরচ বাড়ানো হচ্ছে না। তার মানেটা কি? এবার নিউ এডুকেশন পলিসিতে যান, যেভাবে লিটারেচারকে ওখানে অনুৎসাহিত করার কথা বলা হয়েছে, এবং আসলে ইতিহাস বদলানোর যে খেলা চলছে সেইটার কারণেই সোশ্যাল সায়েন্সের রিসার্চ এতটা গুরুত্বপূর্ণ আসলে এই সরকারের কাছে নয়। এইটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা কথা আমি দেখছিলাম, আমি বলবেন একটু, বিজেপির প্রতিনিধি আছেন, আপনারা আছেন, বলবেন ঠিক না ভুল, এই যে আয়করের ছাড়ের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এলআইসিতে টাকা রাখলে বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা রাখলে সেটা হচ্ছে যে আয়করের থেকে ওটা আয়কর বহির্ভূত হতো এবং এটা একটা সুবিধা পাওয়া যেত। এইটার কোনো উল্লেখ সম্ভবত এবারের বাজেটে
নেই এখন অবধি আমি যা পেয়েছি, তাহলে এইটার ক্ষেত্রে কি না, পরিকল্পনা? একটা পাওয়া যাচ্ছে, আমি একটু বলে দিই, এটা তো detailing করার বিষয়, এটা বাজেটটা ঠেলে ফেলা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বাড়ি ভাড়া বাবদ, যেটা আগে টিডিএস ডিডাকশন হতো 4 লক্ষ টাকা, এখন সেটা কিন্তু 6 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বছরে 6 লক্ষ টাকা পর্যন্ত বাড়ি ভাড়া দেন, তাকে কোনো রকম মানে কোনো রকম ট্যাক্স, মানে তাকে কোনো কর দিতে হবে না। অর্থাৎ 2 লক্ষ টাকা এক্ষেত্রে কিন্তু তিনি ছাড় পেলেন। এইটা আমি আরেকটা জিনিস হচ্ছে যে একটু বলছিলাম, সেটা হচ্ছে এই যে গোটা আমাদের বাজেটটা হয়েছে, তুমি একটা কথা বলছিলে যেটা একটু প্রতিশ্রুতির বাজেট বলে আমার মনে হচ্ছে গোটাটাই। তার কারণ এটা দেখবো ওইটা করব, আমি আগের হাফে বলা শেষ করলাম যেটা দিয়ে, তার বাজেট অ্যালোকেশন কোথায়? এই ছেলে ভুলানোর গল্প দিয়ে কেন্দ্রীয় বাজেট হতে পারে না তো। আসলে ছেলে ভুলানো গল্প দিয়ে কেন্দ্রীয় বাজেট হতে পারে না। বাজেটের অ্যালোকেশন না থাকলে কি করবেন আর কি ভাবছেন ওই দিয়ে বিশ্বাস এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, পুরোপুরি বা পূর্ণাঙ্গ বাজেটের কপি যতক্ষণ না সংবাদ মাধ্যমের হাতে আসছে ততক্ষণ সত্যি সুপ্রিয় এটা অপ্রিয় সত্যি আমরা জানতেই পারলাম না যে ভারতে এই মুহূর্তে উচ্চ শিক্ষা খাতে কত টাকা ব্যয় তার বাজেট কি একই রইলো না বাড়লো? আমরা ধরে নিচ্ছি যে বাড়েনি, কিন্তু তার বাজেট অ্যালোকেশন কত? মৎস্য ক্ষেত্রে তার বাজেট অ্যালোকেশন কত? আমরা জানতে চাই যে প্রাথমিক শিক্ষায় তার বাজেট অ্যালোকেশন কত? আমরা জানতে চাই রেল বাজেটের বরাদ্দ বৃদ্ধি হলো না রেল বাজেটের বরাদ্দ বিভিন্ন যে প্রকল্পগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাতে কমিয়ে দেওয়া হলো? বাজেট অ্যালোকেশন যদি আমাদের সামনে না আসে তাহলে কিন্তু তুল্যমূল্য আলোচনার জায়গা থাকে না। ঠিক যেভাবে ভারতীয় রেল বাজেটকে কার্যত উবে গেল, গত বছর থেকে আমরা দেখছি ভারতীয় রেল বাজেট বলে কিছু নেই। গত বছর শুধুমাত্র ভোট অন অ্যাকাউন্টে আমরা ওয়ান লাইনার শুনলাম ভারতীয় রেল বাজেট নিয়ে। এগুলো কিন্তু প্রশ্ন, সন্দেহের জায়গা, সংশয়ের জায়গা তৈরি করছে। তবে আরেকটা জিনিস আমি একটু শোনাবো যেটা বারবার করে বড় জায়গা তৈরি করছে, ইতিমধ্যে বিরোধী মহল সোচ্চার হয়েছে, সেটা হচ্ছে যে ভারতীয় বা ইউনিয়ন বাজেট কিন্তু আসলে এটা ছিল বিহারমুখী, বিহারের ভোটমুখী বাজেট, বিহারের জনগণকে খুশি করার বাজেট। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল কি বলছেন আপনাদেরকে শোনাবো পরপর। आदरणीय मुख्यमंत्री जी के आग्रह पर हम सब लोगों ने भारत सरकार से इसका आग्रह किया था। अभी हाल में शिवराज सिंह चौहान जी जब पटना आए थे उस समय भी हम लोगों ने आग्रह किया था और आज वो सपना साकार हो गया बिहार के मखाना उत्पादक किसानों का कि अब देश में बिहार के किसान जो मखाना पैदा करते हैं उनके लिए मखाना बोर्ड के गठन का आज निर्णय लिया भारत की सरकार ने और उसकी घोषणा आज की बजट में आदरणीय वित्त मंत्री निर्मला जी ने किया है। बजट है थर्ड लार्जेस्ट इकोनॉमी बनाने के लिए कारगर साबित होगा, जिसमें स्कूली बच्चे, गरीब के बच्चे और हमारे सरकारी स्कूलों को हाईटेक करना, बिहार को मखाना इंडस्ट्री लगाने से लेके नए एयरपोर्ट, ग्रीन हरित एयरपोर्ट से लेके हर डिपार्ट, मतलब मुझे अब तक मुझे सेकंड टर्म हुआ, इतना शानदार बजट है कि मैं पूरे देश को शुभकामनाएं देता हूं। गरीबों के लिए, मिडिल क्लास, मध्यम वर्गीयों के लिए, सभी के लिए बहुत टैक्स से लेके हर जगह पे बहुत कहीं पर भी बोझ नहीं आया, कहीं एक्स्ट्रा बोझ नहीं लादा गया। मैं साधुवाद यशस्वी प्रधानमंत्री मोदी जी को, श्रीमती निर्मला सीतारमण जी को कि क्या शानदार बजट पेश किया है। पूरे भारत को बहुत सारी शुभकामनाएं। मुझे ये समझ नहीं आ रहा कि ये भारत सरकार का बजट है कि बिहार सरकार का बजट है। आपने बिहार के अलावा किसी और प्रदेश का नाम सुना वित्त मंत्री जी के पूरे बजट भाषण में? तो जब आप देश के बजट की बात करते हैं तो सारे देश के लिए उसमें कुछ ना कुछ होना चाहिए। और ये बड़ी दुर्भाग्यपूर्ण बात है कि जिन बैसाखियों पे सरकार चल रही है उन बैसाखियों को स्थिर रखने के लिए उन्होंने बाकी मुल्क की जो विकास है उसको बिल्कुल दांव पे लगा दिया। देखिए, सबसे ज्यादा तो स्टेटों के नाम देखिए, बिहार जहाँ पे चोन आ रही है, बिहार बिहार बिहार, उसके बाद असम की आ रही है तो असम, पंजाब का तो नामो निशानी है। वो किसान धरने में बैठे 4 साल से एमएसपी की लीगल गारंटी के लिए। किसान के लिए क्या मखाना बोर्ड, ये बोर्ड, वो बोर्ड, सो किसानों के विरुद्ध एक बजट था और किसान जो उसके लिए लड़ाई लड़ रहे हैं उनकी तो कुछ सुनी नहीं गई, तो दुख है। कोई इसमें कोई साफ उन्होंने कोई डिटेल्स नहीं दिए हैं, सारे उन्होंने कहा बाद में विवरण है। सरकार का ये एक पुराना खेल है कि वो दिखाते एक है और जब आप बारीकी में जाते हैं तो देखते हैं कि इसमें कोई फायदा नहीं हुआ है। तो ये एक वही परंपरा है,
ये एक ढोंग है, एक जुमला है। দেখুন, আপনাদেরকে বারবার বলি যে বিশেষ করে পণ্ডিত জওহরলাল নেহেরুর সময়ের পর থেকে ইন্দিরা গান্ধী এই সময় পর্যন্ত কংগ্রেসের আমলে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় স্বশাসিত সংস্থা বা বড় বড় ইনভেস্টমেন্ট করা হয়েছে, যেমন আইআইএম, আইআইটি থেকে শুরু করে এইমস, বিভিন্ন যে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, এলআইসির মতো প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সেগুলোকে পরবর্তীকালে খোলা বাজারে নিয়ে এসে তাদের একেবারে ইনভেস্টমেন্ট খুলে দেওয়া হয়েছে, বা দেখা যাচ্ছে যে সেই ধরনের উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বড় প্রতিষ্ঠান তৈরি করা হয়নি। এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে বহুদিন ধরে রয়েছে, বরং প্রথম দিন থেকে রয়েছে 2014 সাল থেকে, যে তারা বেসরকারীকরণের দিকে এগোচ্ছে। দেখছেন আপনারা যে বিভিন্ন ক্ষেত্রে এফডিআই 100% করে দেওয়া হয়েছে। যদিও এইখানে একটা বড় বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান যদি তৈরি না হয়, তাহলে যেভাবে ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে, সেই জনসংখ্যা রেশিওতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান না হলে দেখা যাবে একটা সময় শিক্ষক প্রতি ছাত্রদের রেশিও অনেক বেড়ে যাচ্ছে, শিক্ষার উৎকর্ষতা পড়ে যাবে, যে কারণে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। আর এই বাজেটে আপনারা জানেন যে এখন ভারতবর্ষ ডিজিটাল ভারতবর্ষ, তার নতুন প্রকল্প এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে এর আগে আমেরিকান প্রাইম মিনিস্টারের সঙ্গে যখন প্রধানমন্ত্রী বৈঠক করেন, সেই বৈঠকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এবং তাকে ডেমোও দেখিয়েছেন ভারতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এই ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে এআই টেকনোলজিতে 500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর জন্য বিশেষ কতগুলো সেক্টরকে তারা বেছে নিচ্ছেন। বলা হচ্ছে একই সঙ্গে ন্যাশনাল সেন্টার ফর এক্সিলেন্স স্কিল তৈরির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে এই ক্ষেত্রগুলোতে বলা হচ্ছে যে যারা রিসার্চ স্কলার তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি শিক্ষা ক্ষেত্রে যদি আসি, যেটা আপনারা একটু আগে বলছিলেন যে নতুন কোনো বাজেট, উচ্চশিক্ষায় কি বাজেট, স্কলারদের ক্ষেত্রে কি বাজেট, এর স্পষ্ট উল্লেখ বাজেটে নেই। যদিও তার ডেটা কপি যদি আমরা হাতে পাই আমরা ক্রমশ আলোচনায় আসব। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, ন্যাশনাল সেন্টার ফর এক্সিলেন্স স্কিলের ক্ষেত্রে, অর্থাৎ হাতে শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষা, যেটা বিদেশের সঙ্গে ভারতবর্ষকে এগিয়ে রাখতে পারে, যে শিক্ষায় এখন সবচেয়ে বেশি শিক্ষার প্রয়োজন রয়েছে, আমরা এটাও দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলে একেবারে টেকনিক্যাল ল্যাব তৈরি করে দেওয়া হবে, এমনকি ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। এগুলো তো যুগান্তকারী সিদ্ধান্ত। বেশিরভাগ স্কুলে টয়লেট নেই, সাধারণ ব্যবস্থা নেই, ইন্টারনেট, এগুলো আপনারা কি বলছেন আমি জানি না। এআই সংক্রান্ত যে বিষয়টা বলছেন, হ্যাঁ কিছু ইনস্টিটিউট তারা তৈরি করছেন এবং এটা তো দেখুন, এটা তো দেশ যেরকম এগিয়ে যাচ্ছে বা মানে সারা গ্লোবাল যে পার্সপেক্টিভ, সেই অনুযায়ী আমাদের এগোতেই হবে। এটাই তারা করছেন, সাধুবাদ নিশ্চয়ই, কিন্তু এটা তো খুব স্বাভাবিক আমার মনে হয়। কিন্তু যেটা একদম বেসিক, যেটা প্রাইমারি স্কেলে, মানে আজকাল মানে এই মিড ডে মিল নিয়ে আমি কোনো কিছু শুনলাম না। তারা এই যে পোষণ টোষণ কি বলেন, পশ্চিমবঙ্গে মানে এটাও তো মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে শিক্ষকের অভাবে কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যিনি ঘন্টা পেটান তিনি ক্লাস নিচ্ছেন, সব এই পুরসভা পরিচালিত একাধিক স্কুল বন্ধ হয়ে যাওয়ার মুখে। সেটা তো একটা অন্য আলোচনা, সেটা কেন নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে না সেটা একটা আলাদা প্রসঙ্গ, আমি যাচ্ছি না। কিন্তু কেন্দ্র সরকার তাদের যে অ্যাসিস্ট্যান্স তাদের দেওয়ার কথা, দেখুন ফাইনালি কাজগুলো তো রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করে বা লোকাল বডিজ ইমপ্লিমেন্ট করে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র যেই অ্যাসিস্ট্যান্স গুলো বলছে, তারা যেটা বলছে যে এটা আমরা করব, এই যে তারা বলেছে আরবান যেটা হাউজিং, সেটা নিয়েও তারা বলেছেন। আমি বলছি যে সেটা তো তারা প্রতিশ্রুতিটা দিলেন, সেটাই কি আমরা যেহেতু আজকে পশ্চিমবঙ্গে বসে আলোচনা করছি, পশ্চিমবঙ্গে কি একটা মানুষও তাতে কোনো লাভবান হবে? পশ্চিমবঙ্গের নামটা পর্যন্ত উল্লেখ করলেন না। আপনি বলছেন পশ্চিমবাংলার গরিব প্রান্তিক, যে কোনো রাজ্যের গরিব প্রান্তিক মানুষের বাজেটে তাতে কোনো লাভ হবে না, কারণ এই 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম সেই মানুষের লেভেল করেই না। 12 লক্ষ টাকা কোন মানুষের ইনকাম করে, মানে সেটা আপনি মানে আমি জানি না, চলে যাব। আমি বলতে চাই কথাটা একটু মানে নিরঞ্জন খুব বুদ্ধিমান, তো 12 লক্ষ টাকাকে জোর দিচ্ছে বেশি। প্রথম কথা হচ্ছে 12 লক্ষ টাকা তো একবারে আয়ের নয়, 0 থেকে 12 লক্ষ টাকা, এটা বুঝতে হবে। 1 লক্ষ টাকা যার আয়, আমি স্যালারি এমপ্লয়ির কথাটাই বলছি। আর তার বাইরেও যে স্ল্যাবটা তুমি বললে, সেটা কিন্তু 0 থেকে 4
4 লাখ পর্যন্ত। তার একদম নিম্নবর্তী যারা মোটামুটি 50, 1 লাখ, 1 লক্ষের মধ্যে, এখানে এই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর মধ্যে কিন্তু আর্নিং করার মানুষ প্রচুর। মানে দ্বিতীয় মিনিমাম 4 লক্ষ টাকা পর্যন্ত আয়, সেটা বলবে না, সেটা 12 লক্ষ টাকা বলছে, বলছে। ঠিক আছে, সেটা অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয় যেটা বিষয় বারবার করে একটা এখানে বলা হচ্ছে বিহার 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 বিহার। আচ্ছা, এই 12 লক্ষ টাকার এই স্ল্যাব বা 4 লক্ষ টাকার আরেকটা স্ল্যাব, দুটো স্ল্যাবে যে ঋণ ছাড় দেওয়া হলো, কর ছাড় দেওয়া হলো, সেটা কি পশ্চিমবঙ্গের মানুষের যারা চাকরি করেন তারা পাবেন না? নিশ্চয়ই তার পাবেন। বাইরে কি হলো? বলছি আরে বাবা, তার বাইরে আলাদা আলাদা করে প্রত্যেকটা রাজ্যের নাম নেবে, এটা এই রাজ্যের জন্য বাজেট, এটা ওই রাজ্যে, রাজ্যগুলো তো আলাদা নিজস্ব সাধারণ বাজেট পেশ করবে। বিহারের নামটা কেন নিল? বিহারের নামটা কেন নিচ্ছে তার একটা মূল কারণ হচ্ছে নর্থ ইস্ট এবং বিহার, যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া, আমি কাউকে ছোট করছি না, আধুনিকীকরণের ক্ষেত্রে বিহার এবং আগে উত্তরপ্রদেশ, তুমি এটা জানো ভালো করে, বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনগুলো সেগুলো কিন্তু পিছিয়ে ছিল। নরেন্দ্র মোদী সরকারে আসা 2014 পরেই এটা বলেছিল যে এই ধরনের যারা স্টেট, তাদেরকে আমি আধুনিকীকরণ কিভাবে করতে হয় তার দিকে আমাদের মূল লক্ষ্য থাকবে, এবং তার মধ্যে বিহার আসছে, এবং আমি বলবো দক্ষিণেরও কিছু মানে যারা রাজ্য, অবশ্যই এইটার পলিসিকে সামনে রেখে দেখো, বিরোধিতা করবার জন্য তারা করতেই পারেন, তারা বলতেই পারেন ভোটের জন্য করেছে, সেটা তাদের কথা, আমি তাদের বিরোধিতা করবো না, তাদের বিরোধিতা করা কাজ করবে। এটাও ঠিক, আজকে যদি না এখানে বসে আমি বাংলায় থাকি বলে, আমি পশ্চিমবাংলায় থাকি বলে, আমি তো সবার আগে ভারতীয়, বিহার এবং বাংলা তো ভারতের স্টেট, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে চলেছে, সেটা আমাদের চিন্তা ভাবনা হতে পারে। বিহারে যদি নতুন করে 3টে মানে এয়ারপোর্ট হয়, তাতে অসুবিধা হয়েছে, শুধু একটা টাকা নেওয়া, অমিত শাহ তারা এই বিষয়ে বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন, শোনাবো। শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ কি বলছেন, শোনাবো। আপনাদের দেখাচ্ছি যে অমিত শাহ তিনি বিকশিত ভারতের কথাই বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিষাণ, গরিব, মধ্যম বর্গ, তাদের জন্য এই বাজেট। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন একেবারে বাজেটের কথা উল্লেখ রয়েছে। এবং আপনাদের একটু মনে করিয়ে দিতে চাইবো, পোষণ 2.0 মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। একটু আগে মধুজা বলছিলেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা কেন উল্লেখ নেই, এই বাজেটে কিন্তু অঙ্গনওয়াড়ি পোষণ 2.0 কথা কিন্তু উল্লেখ ছিল। যাই হোক, আমি দেখাবো যে শুভেন্দু অধিকারী কি লিখছেন। শুভেন্দু অধিকারী লিখছেন খুব ভালো, তিনি ট্যাক্স, নতুন যে ট্যাক্স রিজিম তার কথা তিনি বলছেন, যে 12 লক্ষ টাকা পর্যন্ত হিউজ রিলিফ তিনি বলছেন, এবং তিনি বলছেন ইউথ, যুবদের জন্য, গ্রামীণ ভারতের জন্য এই বাজেট তিনি লিখছেন। একই সঙ্গে কৃষকদের জন্য এই বাজেট, নারীমুখী বাজেট তিনি লিখছেন। এগুলো সব ফোকাস রাখা হয়েছে 2025-26 এই ইউনিয়ন বাজেটে। আমি আলোচনায় আবারও ফিরবো। আমি একটু মধুজার কাছে জানতে চাইবো, মধুজা, আমাদের এই ভারতবর্ষ তাকে ইউনিয়ন স্টেট বলা হয়, মানে অনেকগুলো রাজ্যকে একসঙ্গে নিয়ে আমাদের এই ভারতের কনসেপ্ট। অর্থাৎ ভারত কোনো রাষ্ট্রপতি পরিচালিত ভারতবর্ষ নয়, অনেকগুলি রাজ্যের সম্মিলিত তার একটা একত্রিত ফল হচ্ছে ভারতবর্ষ। এই জন্য প্রভিন্স রয়েছে, প্রভিন্সের একজন করে মুখ্যমন্ত্রী রয়েছেন। এই যে সমস্ত রাজ্যকে নিয়ে একসঙ্গে চলার কথা যখন বলা হচ্ছে, তখন দেখতে পাচ্ছি স্পেসিফিক একটা রাজ্যের কথাই সবচেয়ে বেশি। আরেকটি রাজ্যের নাম আমরা শুনেছি, সেটা হচ্ছে অসমে একটি নতুন সার কারখানার কথা বলে, ইউরিয়া সার তৈরি কারখানার কথা। বাকি কোনো রাজ্যের নাম কিন্তু এখানে শোনা গেল না। আসলে যেটা নেই সেটা শুধু রাজ্যের নাম নেই এরকমটা ঘটনা না, আসলে নেই যেটা, সেটা হচ্ছে সাধারণ মানুষের কথা নেই বাজেটে। এই যে বললে তুমি এক্ষুনি যে পোষণ 2 এর কথা উল্লেখিত হয়েছে, আমি এখনো পর্যন্ত পাইনি পোষণ 2 এর কথা কিভাবে উল্লেখিত হয়েছে, ঠিক কতটা বাজেট অ্যালোকেশন বাড়লো তার উল্লেখ নেই। কত টাকা বেতন পান জানেন কত টাকা বেতন ওরা নিজেরা দেন? মিড ডে মিল ওয়ার্কারকে কত টাকা বেতন দেন, আশা ওয়ার্কারকে কত টাকা বেতন দেন, জানেন এসব কথা আদৌ? আমার কথা হচ্ছে যে এই যে ভারতবর্ষের অর্থনীতির যদি একটা পিরামিড হয় না, তাহলে একদম নিচে রয়েছে আসলে ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল এবং হচ্ছে যে এই প্রকল্প কর্মী হিসেবে যারা চিহ্নিত তারা রয়েছে। এই সব থেকে মানে বেসটা কিন্তু এদের দিয়েই ভর্তি।
তাহলে এদের জন্য কি করলেন? ভারতবর্ষকে সত্যি যদি বিকশিত করতে হয় তাহলে এই অংশটাকে তুমি কোনোভাবে এদের বিকাশের কথা চিন্তা না করে তুমি ওপরের স্তরগুলোর বিকাশের কথা চিন্তা করলে অর্থনীতি ভেঙে পড়তে বাধ্য। বেশ, আমি একটা ছোট্ট কথা আমি একটু বলে যেতেই হবে এক্ষুনি 10 সেকেন্ড। এফডিআই এর কথা বলছিল, মনমোহন সিং এর কথা বলছিল, আমি ছোট্ট করে একটু স্মরণ করে দিই। শালটাল যা ভুল বলেছে ও দর্শক নিজ গুণে ক্ষমা করে নেবেন, কিন্তু হ্যাঁ আমার একটাই ছোট্ট কথা, সেটা হচ্ছে যে অর্থনীতির প্রশ্নে দাঁড়িয়ে, এই উদার অর্থনীতির প্রশ্নে দাঁড়িয়ে আমাদের চিরকাল কংগ্রেসের সঙ্গে বিভেদ ছিল, বিভেদ আছে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু তার মানে এইটা নয় সাম্প্রদায়িকতার প্রশ্নে দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে কোথাও সমঝোতা করতে হলে আমরা করব। কিন্তু আমার কথা হচ্ছে এটা যে এত নিন্দা করলেন সেই মনমোহন সিংকে তো আবার টেনে আনতে হলো। কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে 100% এফডিআই করার কিন্তু মানে কংগ্রেসের প্রতিনিধি থাকলে ভালো হতো। আমি একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি আলোচনায় যে নতুন ট্যাক্স বিল মানে নতুন আয়কর বিল আনা হচ্ছে আগামী সপ্তাহে, এবং সেই বিলে কি থাকবে, সেই বিল নাকি সহজবোধ্য হবে, সকল মানুষ বুঝতে পারবেন সেই বিল, সেই কারণে নতুন বিল আনা হচ্ছে। কি থাকবে সেই বিলে আমরা আলোচনার চেষ্টা করবো, একটা বিরতির পর ফিরে আসছি।